নির্মল ঘোষকে কিন্তু ডাকা হয়েছিল। আচ্ছা, নির্মল ঘোষের কাছে সেই মেসেজ ছিল। আজকে হয়তো নির্মল ঘোষ কারো নাম বলেননি, মানে তৎকালীন চিফ হুইপ বললে পরে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো বেশি বিড়ম্বনায় পড়তেন। তিনি হয়তো বলেননি ঠিকই। তাহলে এখনো কি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? অবশ্যই, শুধু আড়াল নয়, এই পুরো বিষয়টার মধ্যে না একটা চূড়ান্ত কৌশল রয়েছে। আচ্ছা, এই কৌশলটাকে এখনই ওরা প্রকাশ্যে আনতে চাইছে না। সময় আরও যাবে, অনেক কিছু আমরা দেখতে পাবো। 21শে জুলাই কারা করবে সাফল্যমণ্ডিতভাবে, কাদের দিকে বেশি মানুষ হবে, এটা যেমন রয়েছে, পাশাপাশি এটাও খুব স্বাভাবিক যে আগামী 21শে জুলাই কংগ্রেস কিন্তু করছে, এবং এতদিন তারা মহাজাতি সদনে করতো, হ্যাঁ। এবার কিন্তু আর মহাজাতি সদনে নয়, শহীদ মিনারে তারা করবে। হ্যাঁ, সত্যি এই যে কৌশলের কথাটা তুমি বলছো, এবং এখনো পর্যন্ত যেটা বললে যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সেই কৌশলটা আরো বেশি বোঝা যাবে, কিন্তু এই কৌশলটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে গেলে আদতে আমরা এটা দেখবো না তো যে এই ঋতব্রতপন্থীরাও হয়তো বিজেপির বি টিম আমরা বলছি সরাসরি এ টিমে ভিড়ে যেতে পারে। দেখো, আমরা সম্ভাবনার এখানে কথা বলছি। এখানে বসে তো এ টিম বা বি টিম বলা যাবে না। হ্যাঁ, এখন একটা হতেই পারে, যেটা আমরা দেখলাম, বলতে গেলে তো অনেক আলোচনা করতে হয়। যেমন শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে বলেছিলেন আগামী 6 মাসের মধ্যে কাউকে নেওয়া হবে না, দলে নেওয়া হবে না বিজেপিতে, তৃণমূল থেকে। হ্যাঁ, দরজা বন্ধ থাকবে, দরজা বন্ধ। কিন্তু আমরা দেখলাম যে তৃণমূলেরই 3 জন রাজ্যসভার সাংসদ মেয়াদ শেষ হওয়ার আগেই তারা ইস্তফা দিলেন। হ্যাঁ, তারা কোথায় আসলেন? বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদানের 3 ঘন্টার মধ্যে তারা রাজ্যসভার মনোনীত হলেন, হ্যাঁ। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতকাল বিধানসভা থেকে তারা সার্টিফিকেট নিলেন। এই যে যারা নিলেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, এই সুস্মিতা বা আমি প্রথম দুজনের কথা একটু আলোচনা করি, না বললেই নয়। সুখেন্দুদার বাবা ছিলেন শ্যামাপ্রসাদের খুব ঘনিষ্ঠ, হ্যাঁ। আর সুখেন্দুদার রাজ্যসভায় যাওয়ার পেছনে প্রণব মুখোপাধ্যায়কে অস্বীকার করা যায় না, একদম নয়, অনস্বীকার্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রণব মুখোপাধ্যায় তার সাউথ এন্ড পার্কের বাড়ি থেকে রিকোয়েস্ট করেছিল যে ওকে রাজ্যসভায় নেওয়া হোক, মানে বুলুদাকে, মানে সুখেন্দু শেখর রায়কে। সেই গতিময়তা কিন্তু আজও চলে আসছে। এবং দেখো এই ভদ্রলোক কিভাবে দল বদলালেন, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি। তিনি এখন একমাত্র সিপিএম এ আসেননি। আমি একটুখানি থামাচ্ছি। এই সুখেন্দু শেখর রায়কে নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল শ্রমিক ভট্টাচার্যকে। আমাদেরই কলিগ সুজয় প্রশ্ন করেছিল যে আপনারা তো বলেছেন যে দরজা বন্ধ থাকবে, তাহলে হঠাৎ করে কেন দরজা খোলা হলো? খুব সুন্দরভাবে ডিফেন্স খেললেন এখানে শ্রমিকবাবু। তিনি বললেন যে সুখেন্দুবাবু তো আর্চিকরের ঘটনার সময় প্রোটেস্ট করেছিলেন, মানে উনি তৃণমূলে থেকেও তৃণমূলের ভিতরেও প্রোটেস্ট করেছিলেন। তার মানে উনি কোট আনকোট বোঝাতে চাইলেন যে অনেকদিন থেকে সুখেন্দু শেখরের উপরে বিজেপির একটা নজর ছিল। দেখো, এখানে আমার কাছে যে খবরটা আছে, সব তো খবর হয় না, আর সব কথা বলাও যায় না। যেটুকু বলা যায় আমি তার মধ্যে থেকেই বলছি। রাজ্য বিজেপির ওপরে কিন্তু চাপ ছিল এই 3 জনকে নেওয়ার জন্য, সেই কারণে তারা নিয়েছে। আমি এর বেশি আর কিছু বললাম না। তোমাকে এটাও জানিয়ে রাখি, সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেব, তিনি কংগ্রেস যখন কেন্দ্রে ছিল মন্ত্রী ছিলেন, এবং তুমি জানো আসামে তার একটা প্রভাব রয়েছে। এবং সুস্মিতা দেবের বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার পেছনে হেমন্ত বিশ্ব শর্মার কিন্তু অবদান রয়েছে। এর বেশি আর কিছুই বলার নেই। আর প্রকাশচিক বড়াইককে দেওয়া হয়েছে তা একটাই কারণে, আমাদের উত্তরবঙ্গ, এবং সব থেকে বড় কথা মনোজ টিগ্গা, তার সঙ্গেও কিন্তু প্রকাশচিক বড়াইকের খুব ভালো সম্পর্ক। এবং সব থেকে বড় কথা, উত্তরবঙ্গে আরো বেশি যারা আদিবাসী বড়াইক সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, কারণ উত্তরবঙ্গে আমরা জানি তো বিস্তীর্ণ এলাকায় রয়েছে, তাদেরকে আরো বেশি সংগঠিত করা, বিজেপির কাজ করার জন্য। আমার প্রকাশকে নিয়ে বেশি কিছু বলার নেই, নতুন এসছে রাজনীতি, কিন্তু আমি সুস্মিতা দেব এবং বুলুদাস মানে সুখেন্দু শেখর রায় সম্পর্কে আমার এই দুটো কথাই বলার, যে তাদের বিজেপিতে আসার পেছনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অবদানের পাশাপাশি দুজনেরই কিন্তু পারিবারিক একটা ইতিহাস রয়েছে। প্রণববাবুর ইতিহাস যেমন রয়েছে, তেমনই সন্তোষ মোহন দেবেরও একটা ইতিহাস রয়েছে। এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে প্রত্যেকে কিন্তু, যেমন প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পরে আমরা দেখেছি নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু প্রণববাবুকে প্রণাম জানাতে গেছেন। ওই শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু আজকে সেই নদীর গতিময়তাটা এতটাই বেড়ে গেছে যে সেখান থেকেই আজকে সুখেন্দু শেখর রায়ের সাংসদ পদ আরও 6 বছরের জন্যে
এক্সটেন্ড করলো, আরো 6 বছরের জন্য এই তিনজনেরই এক্সটেন্ড করলো, কারণ আমরা জানি রাজ্যসভা 6 বছর, 6 বছরের জন্য এটা কিন্তু বর্ধিত হলো এবং এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। আর সুখেন্দু শেখর রায় বিপত্নিক, তার তো স্ত্রী গত হয়েছেন আমরা জানি, এবং বা সুস্মিতারও আমরা জানি যে সুস্মিতা রাজনীতি খুব ভালো কথা বলেন, পড়াশোনা জানা, কিন্তু রাজ্যসভায় তিনি রইলেন। সেখানে কি দেখার এখন এনপিসিআই তাদের থাবাটা কিভাবে রাজ্যসভায় বসে। যদিও 21শে জুলাইয়ের সভা আদি তৃণমূল কালীঘাট সাফল্যমণ্ডিতভাবে করতে পারবে নাকি ঋতব্রতপন্থীরা করতে পারবে সেটা সময়ের অপেক্ষা। তবে শাসক দল কিছুটা হলেও প্রশ্রয় দিচ্ছে ঋতব্রত শিবিরকে, এটা বলাই যায়, কারণ আমরা যেভাবে দেখছি যে তারা পারমিশন পাচ্ছেন এক জায়গার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাচ্ছেন না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তো হেরে গেছেন, কিন্তু তিনি তো একটি দলের প্রতিষ্ঠাতা, তার তো কোথাও তিনি হয়তো বাড়ির সামনেই করবেন, তিনি বলেছেন। আরো একটা বিষয়, এই আমরা যেহেতু মানে রাজ্যসভা নিয়ে কথা বলছি কিংবা লোকসভা নিয়ে কথা বলছি, দিলীপ ঘোষ মানে যেদিনে আর কি এই সুখেন্দু শেখর রায় কিংবা সুস্মিতা দেব তারা যখন এসেছিলেন বিজেপিতে যোগদান করেছিলেন, তখন প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে যে তাহলে কি বিজেপি দরজা খুললো। তিনি সেখানে একটাই কথা বলেছেন, রাজ্যে তো আমরা মেজরিটি পেয়েছি, এবার রাজ্যসভাতেও তো মেজরিটি দরকার। একদম, এর পেছনেও কিন্তু একটা পাটিগণিত রয়েছে, কারণ তুমি দেখো কেন্দ্রে বিজেপি যে ক্ষমতায় এসেছে একক সংখ্যাগরিষ্ঠতায় আসেনি, তাদের অন্যান্য আঞ্চলিক দল, দক্ষিণের দল, হ্যাঁ পূর্বের দল, বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক দল তাদের বিরোধীরাও কিন্তু খুব ভালো ফাইট দিয়েছে। একমাত্র কংগ্রেস আর বাম বাদে সবাই তাদেরকে সাপোর্ট করেছে, করে তারা এসছে। এবারে দিলীপ ঘোষ বিচক্ষণ রাজনীতি একজন মানুষ, তিনি খুব স্বাভাবিকভাবেই বলেছেন যে আমাদের সংখ্যা বাড়ানোর জন্য আমাদের এটা করার দরকার ছিল, খুব স্বাভাবিক, কারণ এতদিন তো বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন, তাদের মানে প্রত্যাশা সমর্থনে এগিয়ে চলেছে। কেউ যদি হঠাৎ করে হাত ছেড়ে দেয় তাহলে তো বিজেপির বিলগুলো পাস করতে অসুবিধা হবে, সেটা সংসদের উভয় কক্ষেই, রাজ্যসভা মানে আপার হাউস এবং লোয়ার দুটোতেই সমস্যা হবে। সেই কারণে এই পলিসিটা নেওয়া হয়েছে। আমি যেটা তোমাকে প্রথমেই বললাম যে সব খবর তো বলা যায় না, কিন্তু এটা চাপ ছিল, এটাই কিন্তু চাপের অন্যতম কারণ যে বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে হবে, যাতে রাজ্যসভা লোকসভাতে বিল পাস করতে বা কোনো সিদ্ধান্ত নিতে কোনো ছোট আঞ্চলিক দলের কাছে যাতে সাহায্য না হয়। মানে এখন যেটা চাইছে, দেখো দেশের যে মানচিত্র আছে আমাদের ভারতবর্ষের, তুমি দেখো পাঞ্জাব বা কয়েকটা রাজ্য বাদে সব জায়গায় কিন্তু গেরুয়া, আর 17টা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে 17টা জায়গাতে বিজেপি আছে। একদম, বাকি যে রাজ্যগুলো সেগুলো যদি গেরুয়াকরণ হয়ে যায় তাহলে তো বিজেপির চিন্তাই নেই, তারা তো মানে স্বাধীনভাবে রাজপাট চালাবেন। কিন্তু কোনো গণতন্ত্রের ক্ষেত্রেই বিরোধী দল ছাড়া সেটা কিন্তু খুব স্বাভাবিক নয়। এখন দেখা এটা কি খুব একটা ভালো মেসেজ যাচ্ছে যে আদতে একেবারে বিরোধী শূন্য হওয়াটা? কারণ আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য গতকাল রবিবারের দিনে আমি শুনছিলাম, তিনি বলছেন যে আমরাও চাই বিরোধীরাও বিরোধিতা করুক, কারণ এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আমরা যে ভুলগুলো করছি সেটাও তো আমাদেরকে ধরিয়ে দেওয়া দরকার। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন সে সময় কিন্তু দেখো যে বিরোধিতাটা হয়েছে খুব কট্টর বিরোধিতা, তারা ওয়াকআউট করেছেন, তারা ওয়েলেনেমে বিক্ষোভ করেছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেছে। আমরা একদম শেষ অধিবেশনে দেখেছিলাম শঙ্কর ঘোষের জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। একদম ঠিক সেরকম ভাবে সেই বিরোধিতা কিন্তু আমরা গত 40 দিন ধরে দেখতে পাচ্ছি না। কোন রকম বিরোধিতা নেই, যে বিরোধী দলনেতা তিনি প্রেস কনফারেন্স করছেন আর শুধু প্রমাণ করছেন যে আমরা কালীঘাটপন্থী তৃণমূল নই। আমার দলে কতজন আসছে, কিন্তু তারা কিন্তু মানুষের যে চাহিদা, মানুষের যে আশা প্রত্যাশা, মানুষের অপ্রাপ্তির বেদনা, সেসব নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য করছেন না বিধানসভার ভেতরে। এটা কিন্তু জনাদেশ তারা দেখছেন।